নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আজ আমাদের বিষয় মোহাম্মদ ইউনূস, আপনি এবার জঙ্গি ঘাঁটিগুলো ভেঙে দিন। আপনারা সকলেই জানেন, গোটা বিশ্ব জানে যে মঙ্গলবার গভীর রাতে ভারতের সেনাবাহিনী, বিমান বাহিনী, পদাতিক বাহিনী এবং নৌবাহিনী, তিন বাহিনীর যৌথ উদ্যোগে পাকিস্তানের অভ্যন্তরে একটি অভিযান সংগঠিত হয়েছে, যেটাকে বলা হয়ে থাকে সার্জিক্যাল স্ট্রাইক। অর্থাৎ আচমকা কিছু স্থাপনা, নির্দিষ্ট স্থাপনার উপরে আক্রমণ শানানো। সাম্প্রতিক অতীতে এই ঘটনা ভারতের সেনাবাহিনী তিনবার করলো। 2016-তে একবার হয়েছে, 2019-এ একবার হয়েছে, আর এই 2025-এ আরো একবার হলো। এর প্রেক্ষাপটও আপনারা সকলেই জানেন যে পহেলগামে যেভাবে গত মাসে জঙ্গিরা ভারতের নিরীহ পর্যটকদের হত্যা করেছে, সেই হত্যাকাণ্ডের প্রাথমিক তদন্তে যেটা বেরিয়ে এসছে যে কাশ্মীরে অন্যান্য ঘটনার মতো এই ক্ষেত্রেও পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠী তারা যুক্ত ছিল এবং পাকিস্তান সরকার তাদের জ্ঞাতসারেই সেই জঙ্গিরা এই হত্যাকাণ্ড ঘটানোর জন্যে কাশ্মীরে প্রবেশ করেছিল। এই ঘটনাগুলি নিয়ে গোটা বিশ্ব কিন্তু এখন খুবই চিন্তিত যে একটা দেশের অভ্যন্তরে এইভাবে 26 জন লোককে মেরে ফেলা হলো, যারা নিরীহ পর্যটক। এবং এই ঘটনাকে কেন্দ্র করে এর যে ব্যাপকতা, সেটা এখন সকলেই অনুভব করছেন যে এই জিনিসগুলি আর বাড়তে দেওয়া যায় না। ভারতের সামরিক বাহিনী, সেনাবাহিনী গতকাল যে অভিযান চালিয়েছে, তাতে পাক মদতপুষ্ট যে জঙ্গি সংগঠনগুলি, লস্কর ই তৈবা বা আরো যেগুলি আছে, সেই সংগঠনগুলির কতগুলি নির্দিষ্ট ঘাঁটিতে তারা আক্রমণ শানায়। এবং এখন জানা যাচ্ছে যে পাকিস্তানের প্রথম সারির এক জঙ্গি নেতার পরিবারের 10 জন নিহত হয়েছেন এবং সেই জঙ্গি নেতা নিজে আক্ষেপ করে বলেছেন যে আমি নিজেও মরে গেলে ভালো হতো। অর্থাৎ এমন একটা আক্রমণ ভারতীয় সেনা ঘটিয়েছে, যার ফলে জঙ্গিরা সেখানে এখন খুবই রীতিমতো আতঙ্কে পড়েছে তাদের নিজেদের অস্তিত্ব রক্ষা করতে। এবং তাদের এই অস্তিত্ব রক্ষাটা পাকিস্তান সরকার আগামী দিনে কি ভূমিকা নেবে, এটা নিয়ে কিন্তু গোটা আন্তর্জাতিক মহল পাকিস্তানের দিকে চেয়ে থাকবে। তার কারণ মোটামুটি এটা সবাই অনুভব করছে যে পাকিস্তান যেভাবে জঙ্গিপনাকে এতদিন ধরে মদত জুগিয়ে আসছে, এটা যে কোনো দেশের জন্যই একটা ভয়ঙ্কর রূপ নিতে পারে। এবং ভারতের বিরুদ্ধে তো পাকিস্তানের যুদ্ধটা এখন মূলত এই ছায়াযুদ্ধ যে পাকিস্তানি সেনা তারা তাদের ভূখণ্ডে বসে নানান ধরনের হুমকি, হুঁশিয়ারি এইসব তারা দিয়ে থাকে, আর জঙ্গিদের প্রশিক্ষণ দেয় ভারতে এসে নাশকতা করার জন্যে। আমি এই যে ভারতের যে সার্জিক্যাল স্ট্রাইক, যেটা নিয়ে আজকে গোটা আন্তর্জাতিক মিডিয়ার সবচেয়ে বড় খবর, আমি সেই বিষয় নিয়ে কিন্তু আলোচনা এখানে করছি না। আমি জাস্ট প্রসঙ্গটা ধরিয়ে দেওয়ার জন্য এইটুকু বললাম। আমার মূল বক্তব্য হচ্ছে কিন্তু বাংলাদেশ নিয়ে। আমি যে শিরোনামটি আপনাদের কাছে পেশ করলাম, যে আমি মোহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে বলছি যে আপনি জঙ্গি ঘাঁটিগুলো ভেঙে দিন। আমরা সবাই জানি যে পাকিস্তানের মতো এতটা অর্গানাইজড, এতটা হিংসাশ্রয়ী না হলেও বাংলাদেশও কিন্তু এই বিপদ থেকে মুক্ত নয়। বাংলাদেশের অভ্যন্তরেও বেশ কিছু জঙ্গি ঘাঁটি ছিল। মাঝখানে শেখ হাসিনার সময়তে এই জঙ্গি ঘাঁটিগুলো অধিকাংশই ধ্বংস করে দেওয়া হয়েছিল এবং সেটা করেছিল বাংলাদেশ সরকার, শেখ হাসিনার সরকার। কারণ হাসিনার জমানাতেও বেশ কয়েকটি ঘটনা ঘটেছিল এবং তিনি ক্ষমতায় আসার আগেও বেশ কিছু ঘটনা ঘটেছিল, যেখান থেকে দেখা যাচ্ছিল যে বাংলাদেশের অভ্যন্তরে দু ধরনের হিংসার ঘটনা ঘটছে। একটি তো অতিমাত্রায় রাজনৈতিক হিংসা, আরেকটি হচ্ছে একেবারেই জঙ্গি সন্ত্রাস। এই যে আজকে 2025, আগামী বছর 2026 হোলি আর্টিজানের যে ঘটনা, ঢাকায় হোলি আর্টিজান রেস্তোরাঁর উপরে যে আক্রমণ, যেখানে প্রায় 22 জন খুন হয়েছিলেন এবং জঙ্গিরা সেই রেস্তোরাঁতে অতিথিদের একেবারে অবরুদ্ধ করে রেখে হত্যা করেছিল, সেই যে ঘটনা, সেই ঘটনাও কিন্তু বাংলাদেশের মতো একটা ছোট দেশে কিভাবে সংগঠিত হতে পারলো, যদি না
বিভিন্ন মহল থেকে জঙ্গিদের পেছনে মদত থাকতো, তাহলে সেটা কিন্তু সম্ভব হতো না। এবং পরবর্তীকালে তদন্তে দেখা গিয়েছিল যে যে জঙ্গি সংগঠনটি এই ঘটনার সঙ্গে যুক্ত, তাদের পেছনে আবার পুরো মাত্রায় মদত ছিল পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এবং পাকিস্তানের 2 থেকে 3টি জঙ্গি সংগঠনের, যারা নানান ধরনের লজিস্টিক সাপোর্ট দিয়েছিল, অর্থাৎ প্রশিক্ষণ, অস্ত্র, প্রেরণা, এই যে বিষয়, এই সব মিলিয়ে তারা সেই হত্যাকাণ্ডটি সংগঠিত করেছিল। তার কারণ রাজনৈতিকভাবে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে তাদের একটা লড়াই চলছিল এবং সেই কারণেই এইরকম একটি হত্যাকাণ্ড সংগঠিত করা হয়েছিল। কিন্তু আমরা যদি পিছিয়ে যাই তাহলে দেখা যাবে যে বাংলাদেশে 90-এর দশকের একেবারে মাঝামাঝি সময় থেকে জঙ্গি কার্যকলাপ, অর্থাৎ বিশেষ একটি আদর্শিক জায়গা থেকে জঙ্গি আক্রমণ এবং সরকারি বেসরকারি ব্যক্তিদের ওপরে হামলা, তাদের হত্যা করা, সম্পত্তি ধ্বংস করা, নাশকতা করা, এই সমস্ত ঘটনা কিন্তু ঘটছে। এবং এই যে ধারাবাহিকভাবে ঘটছিল, তার মধ্যে একটি বিষয় ছিল ভারত বিরোধিতা, অর্থাৎ ভারতের যে জঙ্গি সংগঠনগুলি আছে তাদের সঙ্গে তাদের একটা বন্ধুত্ব এবং ভারতে নাশকতা করার জন্য বাংলাদেশের অভ্যন্তরে একাধিক প্রশিক্ষণ কেন্দ্র ছিল, যেগুলি হাসিনা সরকারের সময়তে ভারত সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার ভিত্তিতে অনেকটা কমব্যাট করা হয়েছিল, অনেকটা নির্মূল করা হয়েছিল। এবং যে কারণে এই উপমহাদেশে যে একটা শান্তির বাতাবরণ তৈরি হয়েছিল, তার পেছনে হাসিনা সরকারের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। কিন্তু আমরা 5 আগস্টের পর থেকে এই পরিস্থিতি নিয়ে কিন্তু একটা উদ্বেগ আবার নতুন করে জমা হচ্ছে। তার কারণ সেটা আপনারা সকলে জানেন, বাংলাদেশের দেশপ্রেমিক নাগরিকেরা নিশ্চয়ই এটা উপলব্ধি করেন যে দেশ কোন দিকে এগোচ্ছে। একে তো হচ্ছে যে বাংলাদেশের মধ্যে একটা রাজনৈতিকভাবে বাংলাদেশকে পরিবর্তন করা, রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশকে পরিবর্তন করার একটা প্রবণতা তো আমরা দেখতেই পাচ্ছি, যেটা একেবারে সরকারি স্তর থেকে আসছে। সংবিধানে এমন পরিবর্তনের কথা বলা হচ্ছে, প্রশাসনিক কাঠামোয় এমন পরিবর্তনের কথা বলা হচ্ছে। সব মিলিয়ে একটা বাংলাদেশকে আবার পেছনের দিকে টেনে নিয়ে যাওয়ার একটা প্রবণতা আছে। পাশাপাশি যে বিষয়টি অসম্ভব ভয়ঙ্কর দিকে গড়াচ্ছে, সেটি হচ্ছে যে জঙ্গিদের তৎপরতা। আপনারা জানেন যে 5 আগস্টের যে অস্থির পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই সময় জেল ভেঙে যে কারাবন্দীরা পালিয়েছিল, তাদের বড় অংশ কিন্তু দাগি আসামি শুধু নয়, তারা দেশবিরোধী জঙ্গি। এর থেকেও ভয়ঙ্কর হচ্ছে যে আদালতে সরকার পক্ষ বিরোধিতা না করায় দাগি আসামির পাশাপাশি দেশ বিরোধী এবং তাদের অনেকেই ভারত বিরোধী এই ধরনের জঙ্গিরাও কিন্তু জামিনে মুক্ত হয়েছে। এখন জানা যাচ্ছে যে তারা আবার নতুন করে অর্গানাইজড হচ্ছে, অর্থাৎ এই যে হাসিনা জমানায় যে 15 বছর যেভাবে জঙ্গি তৎপরতাকে রুখে দেওয়া হয়েছিল, বাংলাদেশের অভ্যন্তরে যেভাবে তাদের কণ্ঠরোধ করা হয়েছিল, তাদের সক্রিয়তাকে স্থবির করে দেওয়া হয়েছিল, সেই জায়গা থেকে আবার তারা ঘুরে দাঁড়াচ্ছে। এবং এই বিষয়টি সম্ভব হচ্ছে মূলত বাংলাদেশের বর্তমান শাসকদের সঙ্গে পাকিস্তানের যে একটা পীড়িতের সম্পর্ক তৈরি হচ্ছে, তারও এর পেছনে একটা বড় প্রভাব কাজ করছে। আমরা সম্প্রতি দেখলাম যে আইএসআই, অর্থাৎ বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা, তার একদল শীর্ষ আধিকারিক তারা বাংলাদেশ সফর করলেন এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে সেই খবরগুলো কিন্তু প্রকাশিতও হলো। দেখা গেল যে বাংলাদেশ সেনাবাহিনী বা বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রক বা বাংলাদেশের বিদেশ মন্ত্রক তারা কিন্তু এই ধরনের খবরগুলিকে অস্বীকারও করেনি। জানা যাচ্ছিল যে যে সমস্ত জায়গায় তারা গিয়েছিলেন, কতগুলি যেটাকে বলা হয় স্ট্র্যাটেজিক প্লেস, এমন কতগুলি জায়গা যেগুলি কৌশলগতভাবে খুব গুরুত্বপূর্ণ। সেই কৌশলগত দিকটি হচ্ছে যে ভারতের মধ্যে অস্থিরতা তৈরি করা যায়, ভারতের মধ্যে নাশকতা তৈরি করা যায়, এমন কিছু বাংলাদেশি এলাকা তারা বাছাই করেছিল এবং সেইখানে তাদের নিয়ে যাওয়া হয়েছিল। এখন জানা যাচ্ছে যে এরকম বেশ কিছু জায়গাতে ছোট আকারে প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে। একথা সবসময় খেয়াল রাখতে হবে যে প্রশিক্ষণ শিবির কখনো সরকারের দৃষ্টির আড়ালে হতে পারে না, এমনকি মদত ছাড়াও সম্ভব নয়। অর্থাৎ এটা ধরে নেওয়া যায় যে বর্তমান সরকারের একটি অংশ কোনো না কোনো ভাবে
সেটা বিভিন্ন গোয়েন্দা এজেন্সির সূত্র ধরে হতে পারে, পুলিশের মারফত হতে পারে, বা আরো কোনো নিরাপত্তা এজেন্সির মারফত হতে পারে, যে এই ধরনের জঙ্গি নেতাদের আবার নতুন করে সংগঠিত হওয়ার সুযোগ দিচ্ছে। এবং সেটা মূলত হচ্ছে যে ভারত বিরোধী যে একটা মুড বাংলাদেশের মধ্যে তৈরি হচ্ছে রাজনৈতিকভাবে, তারই একটা ময়দানের বাহিনী হচ্ছে এই জঙ্গি সংগঠনগুলি, যেগুলিকে তৈরি করা হচ্ছে। কিন্তু একটি জিনিস খেয়াল রাখা দরকার, যে পাকিস্তান আজকে তার কি অবস্থা। পাকিস্তানকে ভারত অনেক দিন ধরেই বলছিল যে এটা একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত হয়েছে। আজকের পাকিস্তান সম্পর্কে কিন্তু গোটা পৃথিবী এখন মোটামুটি এটা বিশ্বাস করছে যে পাকিস্তান সম্পর্কে যে কথাগুলি ভারত সরকারের তরফে বলা হয়েছিল সেগুলি অক্ষরে অক্ষরে সত্যি। পাকিস্তান আজকে প্রায় দেউলিয়া রাষ্ট্রে পরিণত হয়েছে, এবং এই পরিণতির পেছনেও কিন্তু আছে তার এই উগ্রপন্থী বা এই যে জঙ্গিবাদী যে রাষ্ট্রীয় নীতি, তারই কারণে কিন্তু আজকে পাকিস্তান এই জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। তার কারণ পাকিস্তানে কেউ বিনিয়োগ করতে চায় না, পাকিস্তানে কেউ কোনো বড় শিল্প করতে চায় না, এমনকি পাকিস্তানের নিজস্ব যে শিল্পপতি মহল, বণিক মহল, তারা পর্যন্ত অন্যত্র আরব দুনিয়াতে বা অন্যত্র তারা গিয়ে বিনিয়োগ করছে, নিজের দেশে তারা করতে চাইছেন না। এই জন্যে যে দেশের একটা বড় ধরনের নিয়ন্ত্রণ চলে গিয়েছে জঙ্গি নেটওয়ার্কগুলির হাতে। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি কিন্তু আজকের পাকিস্তানের এই পরিণতি ডেকে এনেছে। আর্থিকভাবে দেউলিয়া, জর্জরিত, তাদের অধিকাংশ মানুষ এখন খেতে পায় না, বেকারি চরম জায়গায় উঠেছে, এবং এর মধ্যেও সেনাবাহিনীর একাংশ এবং জঙ্গিদের একাংশ, তাদের দাপট হচ্ছে লক্ষণীয়। বাংলাদেশে এই পরিস্থিতিটা কিন্তু ছিল, যেখান থেকে একটা বড় পরিবর্তন শেখ হাসিনার 15 বছরে সম্পন্ন হয়েছিল। যে বাংলাদেশে জঙ্গি তৎপরতা, যে ঘটনাগুলো মাঝে মাঝে ঘটছিল, অর্থাৎ বড় ধরনের বিস্ফোরণ, সিরিয়াল ব্লাস্টের কথা আপনারা অনেকেই জানেন, 2005-এ যেটা ঘটেছিল, বা 1999 যশোরের ওই সাংস্কৃতিক অনুষ্ঠান উদীচীর অনুষ্ঠানে যেভাবে বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছিল, এরকম অসংখ্য ঘটনার নজির বাংলাদেশে আছে, যেগুলি নিয়ে কিন্তু তৎকালীন সময়তে যথেষ্ট উদ্বেগ তৈরি হয়। এবং দেখা যায় যে সংগঠনগুলি এগুলি সংগঠিত করছে, তারা একটি আন্তর্জাতিক নেটওয়ার্কের অংশ হিসেবে করছে। অর্থাৎ বাংলাদেশকে রাষ্ট্রীয়ভাবে একটা উগ্র ইসলামিক রাষ্ট্রে পরিণত করার জন্য একদিকে যেমন কিছু রাজনৈতিক তৎপরতা আছে, তেমনি সমান্তরালে জঙ্গি তৎপরতাকেও সমানভাবে কাজে লাগানোর চেষ্টা হচ্ছে। অর্থাৎ শাসন ব্যবস্থাটাকে এমনভাবে তৈরি করা হবে যে জঙ্গিদের ওই বন্দুকের নলের ওপরে শাসন ব্যবস্থা চলবে, তারই কতগুলো প্রসেস কিন্তু এই জঙ্গি তৎপরতা, প্রশিক্ষণ শিবির এবং মাঝে মাঝে বিস্ফোরণ, নাশকতা ঘটিয়ে নিজেদের অস্তিত্ব প্রমাণ দেওয়া। আমি যে কথা বলছিলাম, যে মোহাম্মদ ইউনূস, তার এখন উচিত হবে অন্তত পাকিস্তানকে আজকে যেভাবে ভারত সরকার জবাব দিল, ভারতের সেনাবাহিনী জবাব দিল, এটা আমরাও কখনো চাই না, নিশ্চয়ই ভারতের কোনো মানুষই চান না যে এমন কোনো ঘটনা পূর্ব সীমান্তে বাংলাদেশেও সংগঠিত করতে হয়। কিন্তু ভারতের তার নিরাপত্তা, তার নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার পূর্ণ অধিকার আছে, কর্তব্যও বটে, সাংবিধানিক কর্তব্যও বটে। স্বভাবতই বাংলাদেশের অভ্যন্তরে জঙ্গি তৎপরতা যেভাবে আস্তে 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 মাথাচাড়া দিচ্ছে, এগুলি আগামী দিনে পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলির মতো রূপ নেবে না, এটা কেউ নিশ্চিত করে বলতে পারে না। তারা কিন্তু একদিকে যেমন ভারতের বিরুদ্ধে অস্ত্র ধরবে, ভারতের অভ্যন্তরে নাশকতা করার চেষ্টা করবে, একই সঙ্গে কিন্তু তারা বাংলাদেশের প্রশাসন, পুলিশ প্রশাসন, সেগুলোকেও আস্তে আস্তে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে, এবং শেষ পর্যন্ত থাবা বসাবে একেবারে সমাজ ব্যবস্থায়। স্বভাবতই বাংলাদেশের দেশপ্রেমিক মানুষ তারা চান না যে দেশে এই অস্থিরতা তৈরি হোক, দেশ এই দিকে চলে যাক। রাজনৈতিকভাবে শেখ হাসিনা অভিযোগ করছেন যে মোহাম্মদ ইউনূস তিনি বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত করছেন। তিনি মোহাম্মদ ইউনূসকে জঙ্গি বলছেন, অভিযোগ করছেন যে তিনি বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করছেন। রাজনৈতিক অভিযোগ, রাজনৈতিক ময়দানে নিশ্চয়ই তারা মোকাবিলা করবেন, নিশ্চয়ই মোহাম্মদ ইউনূস তার পূর্বসূরির এই যে অভিযোগ, সেই অভিযোগের তিনি জবাব দেবেন। কিন্তু বাস্তবে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে অভিযোগটা অন্তত
অতিরঞ্জিত বলা যাবে না, তার কারণ তার মধ্যে কিছু বাস্তবতা আছে। সাম্প্রতিক যে ঘটনাগুলি তার প্রেক্ষিতেই নিশ্চয়ই সাবেক প্রধানমন্ত্রী এই কথাগুলি বলছেন। আমার মনে হয় যে মোহাম্মদ ইউনূস সরকারের উচিত হবে যে পাকিস্তান এক নিকট প্রতিবেশী ভারতের, তারা যেভাবে একটা শত্রুতার সম্পর্ক তৈরি করেছে সেই দিকে যাতে বাংলাদেশ চলে না যায়, তার জন্য মোহাম্মদ ইউনূসকে এখন থেকেই পদক্ষেপ করতে হবে, এখন থেকেই সতর্ক অবস্থান নিতে হবে। না হলে বাংলাদেশেরও কিন্তু বিরাট বড় বিপদের মুখে পড়ার সম্ভাবনা কেউ আটকাতে পারবে না। নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন।